ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী বাজেট আগামী 11 জুন সংসদে প্রকাশিত হতে যাচ্ছে এবং সরকারের উপরে আয় বাড়ানোর একটা চাপ রয়েছে। তো সেই চাপ সামাল দেওয়ার জন্য এনবিআর যেখানে যেভাবে সম্ভব তারা নতুন করে কর আরোপ বা ব্যাট আরোপ করার চেষ্টা করছে এবং তার অংশ হিসেবে তারা এমন একটা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির যত ডিলার বা ডিস্ট্রিবিউটর রয়েছে তারা যে খুচরা দোকানগুলোতে পণ্য সরবরাহ করে, তো সেখানে প্রতি 1000 টাকা পণ্য সরবরাহ করলে বা কোনো খুচরা দোকানের কাছে যদি 1000 টাকার তারা কোনো পণ্য দেয়, তাহলে ওই খুচরা দোকানদারের কাছ থেকে তারা এডিশনাল 2 টাকা নেবে। এই 2 টাকা এনবিআরের কোষাগারে জমা হবে। এরকম একটা বিষয় আগামী বাজেটে আসছে এবং টিভিএসে আজকে এ বিষয়ে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজ যে কোনো ডিলার ডিস্ট্রিবিউটর তারা যখন খুচরা দোকানে কোনো পণ্য সরবরাহ করবে বা বিক্রি করবে, তো সেখানে 1000 টাকার পণ্য দিলেই 2 টাকা ওই খুচরা দোকানদারের কাছ থেকে তারা এক্সট্রা নেবে এবং সরকারকে দেবে। তো এটা আসলে তাহলে যে খুচরা দোকানদারদের কাছ থেকে ডিলারদের মাধ্যমে সরকার এই টাকাটা নিচ্ছে। এটার কেন এই ধরনের একটা উদ্যোগ নিতে হলো, বা যেখানে মানুষের আয়ের উপরে আয়কর দেওয়ার বিধান আছে সেটা না করে বা দোকানদাররা তো ব্যাট দেয়, এই ধরনের পন্থা কেন এনবিআর নিল? কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে প্রাথমিকভাবে এটি যেহেতু আগামী বাজেটে আসেনি, এটা আমরা যতদূর জেনেছি, আপনি যেটা বললেন যে প্রতি 1000-এ 2 টাকা করে বা 100 টাকায় 20 পয়সা এইভাবে করে ব্যবসায়ীদের উপরে এটি ইম্পোজ করার, ব্যবসা মানে খুচরা ব্যবসায়ী অর্থাৎ ডিলাররা যে জায়গা যে প্রতিষ্ঠানে দেয়। তো এখন তো বাংলাদেশে অলমোস্ট সব ছোট বড় খুচরা দোকান সবগুলোতেই ডিলারদের কাছ থেকেই পণ্য যায়, ফলে মোটামুটি দেশের সব ধরনেরই খুচরা ব্যবসায়ীরা এখানে চলে আসবে। প্রাথমিকভাবে আগামী বছরেই এনবিআরের টার্গেট হলো প্রায় 50 লাখ খুচরা ব্যবসায়ীকে এর আওতায় নিয়ে আসা। এর উদ্দেশ্যটা হলো আসলে এনবিআরের দিক থেকে যে বক্তব্যটা আছে, অথবা এটা ইভেন সরকারের উচ্চ পর্যায় থেকেও এই ফিলোসফিটা ওনারা মনে করে যে সবারই আসলে ট্যাক্সের কম বেশি, যারা ব্যবসা করে তারা কম বেশি ট্যাক্স দেওয়ার যোগ্য। তার মানে কম হলে উনি কম দেবেন, বেশি হলে বেশি। তাদের অনেকের উপরে কিন্তু অনেকের কাছে এখনও ভ্যাট পৌঁছাতে পারে না, সবাই কিন্তু ভ্যাট দিচ্ছে না। পণ্যের উপরে হয়তো ভ্যাট আছে, আপনি জানেন অনেক পণ্যের উপরে, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানের মধ্যে নেই। তো সরকার মনে করে যে ছোট হলেও, সামান্য হলেও প্রতিটা ব্যবসায়ী কিছু না কিছু হলেও ট্যাক্স দেওয়া তারা চায় যে এটা আদায় করুক। এটির শুরুর প্রেক্ষাপটটা একটু আমি বলি। আপনার মনে আছে আইএমএফের একটা প্রেশার ছিল যে আমাদের এখন যে মিনিমাম ট্যাক্স যে সরকার আদায় করে বিভিন্ন সেক্টর থেকে, মিনিমাম ট্যাক্স মানে হলো একটা বিক্রয়ের উপরে একটা পার্সেন্টেজ ট্যাক্স আদায় করবে এবং এটাই মিনিমাম ট্যাক্স। এর চেয়ে বেশি হলে বেশি দিবে, কম হলে এটা মানে কম যদি হয় বা লোকসান হয় তাহলে এনবিআর ফেরত দেবে না। তো সেরকম এই মিনিমাম ট্যাক্স রেটটা বাড়ানোর একটা চাপ ছিল আইএমএফের পক্ষ থেকে। তো সরকার চিন্তাভাবনা করে দেখলো যে না, মিনিমাম ট্যাক্স আর বাড়ানোর সুযোগ নেই, কারণ অনেকেই মিনিমাম ট্যাক্স দেওয়ার পরে তার রিফান্ড ক্রিয়েট হয়, কিন্তু সরকার তো রিফান্ড দিচ্ছিল না এতদিন। এই জন্য সরকার বিকল্প উপায় হিসেবে রিটেইলারদের এখানে এখন এটার 2টা উদ্দেশ্য, একটা হচ্ছে তার করের আওতা বিস্তৃত করা এবং আরেকটা হচ্ছে যে ছোট ছোট ব্যবসায়ীদেরকে কর প্রদানে এক ধরনের মানে অভ্যস্ত করা। তো কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি, এটি কোম্পানিগুলোর, যেমন আমি যদি প্রাণ আরএফএলের কথাই বলি, তাদের তো বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউটর, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এবং সারা দেশব্যাপী তাদের ডিলার নেটওয়ার্ক আছে। তাদের 22,000-এর মতো ডিলার আছে সারা দেশে, আমি যতদূর জানি, আমরা কথা বলেছি। এবং তাদের 15 লক্ষ খুচরা ব্যবসায়ী কাছে তাদের পণ্য যায়। এবং এই 15 লক্ষের মধ্যে দেখা গেছে, আপনি যদি ইউনিলিভারের কথা বলেন, কিছু কমন প্রোডাক্ট ওই একই দোকানের ইউনিলিভারের যায়। সব মিলিয়ে প্রায় 50 লাখ থেকে 1 কোটি
ব্যবসায়ী আছে বলে এনবিআর মনে করছে তাদের প্রাথমিক টার্গেট হচ্ছে যে অ্যাটলিস্ট 50 লাখের কাছে তারা পৌঁছাবে। আমাদের এখন যে ট্যাক্সের আওতা 1,30,00,000 মতো আমাদের টিআইএন আছে, কিন্তু রিটার্ন দেয় হচ্ছে 45 লাখের মতো, মানে 2/3 রিটার্ন দেয় না। তো এনবিআর এর উদ্দেশ্য হচ্ছে এই দোকানগুলো যে খুচরা ব্যবসায়ী তাদের কাছ থেকে ট্যাক্সটি আদায় করবে শুরুতে। ওই যে আপনি যেটা বললেন, এখন এটা ডিলার পয়েন্টে যখন দিবে তাদের কাছে, এবং এটার জন্য একটা মোবাইল অ্যাপস থাকবে, সরাসরি সরকারের চালানের মাধ্যমে, অর্থাৎ অটো কোম্পানিগুলো বা ডিলাররা সরকারের কাছে পরিশোধ করে দিবে। তো প্রাথমিকভাবে সবার তো আর টিআইএন নেই, ম্যাক্সিমামেরই দেখা গেছে টিআইএন নেই। তো সেক্ষেত্রে তার প্রত্যেকের ইউনিক যে মোবাইল ফোন নাম্বার, সেই মোবাইল ফোন নাম্বারটি এখন এক ধরনের টিআইএনের মতো কাজ করবে। মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে আসলে সরকার এই তথ্যটা জানবে যে হ্যাঁ অমুক দোকান এর এই মোবাইল ফোন নাম্বার, এবং প্রতি 3 মাস পর পর সরকার জানিয়ে দিবে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে যে আপনার কাছ থেকে সরকার এত টাকা ট্যাক্স পেয়েছে। এবং এনবিআরের বক্তব্য হচ্ছে যে এনবিআর এবার একটি বিষয় আনছে, সেটি হলো ট্যাক্স রিফান্ড ব্যবস্থা। অর্থাৎ যার টিআইএন আছে উনি তো বছর শেষে রিটার্ন দেবেন, তো রিটার্ন দেওয়ার সময় ওনার যদি করযোগ্য আয়ের বেশি হয়ে যায়, ওনার কাছ থেকে যে পরিমাণ সারা বছরে যে পরিমাণ ট্যাক্স নেবে তার চাইতে যদি বেশি ওনার কাছ থেকে নেওয়া হয়ে যায়, তাহলে উনি রিফান্ড দাবি করতে পারবেন, অর্থাৎ সরকার তাকে এই টাকা ফেরত দিয়ে দিবে। কিন্তু যার টিআইএন নেই অথবা উনি যদি না নিতে চান, তাহলে উনি আর ফেরত পাওয়ার সুযোগ নেই। আপনার কাছে যেটা জানতে চাবো যে বাংলাদেশে দেখেন যে যখন যাই হয়, ওই সেই রাশিয়াতে যুদ্ধ হলেও বা ইরানের যুদ্ধ হলেও অথবা রোদ বৃষ্টি যাই হয়, কিন্তু এ কারণে হচ্ছে পণ্যমূল্য বাড়ে এবং আলটিমেটলি তার প্রেশার ভোক্তার উপরেই যায়। তো এখানে যে 1002 টাকা বা 100 টাকায় 20 পয়সা, এটার আলটিমেট বার্ডেনটা আসলে কি হলো ওই খুচরা দোকানদার তার নিজের কাঁধেই রাখবে নাকি হচ্ছে ভোক্তার উপরে চাপিয়ে দেবে? এটা ইন্টারেস্টিং একটি বিষয়। দেখেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠান সারা বছরে যে ইনকাম করবে, সেই ইনকাম থেকে উনি একটা কিছু অ্যামাউন্ট সরকারকে দেবেন। সরকার যেই প্ল্যান করেছে তাতে খুব বেশি সারা বছরে একটা প্রতিষ্ঠানের ট্যাক্স হবে না, একটা প্রতিষ্ঠানের। কিন্তু যেহেতু পণ্যের দামের সঙ্গে এটি যুক্ত হয়ে যাবে, পণ্যের দামের সঙ্গে কিভাবে? ধরুন ডিলার যখন কারো কাছে 5,000 টাকার পণ্য বিক্রি করলো কোনো একজন খুচরা ব্যবসায়ীর কাছে, 5,000-এর সঙ্গে উনি প্রতি হাজারে যেহেতু 2 টাকা, তাহলে উনি 10 টাকা আরও যোগ করে উনি ওনার কাছ থেকে 5,010 টাকা কিন্তু সংগ্রহ করবেন। তাহলে দোকানদার কি মনে করবে? দোকানদার মনে করবে যে উনি 5,010 টাকা দিয়ে এই পণ্যটা কিনেছেন। ফলে কি হবে? উনি তো পণ্যের দামটা বাড়িয়ে দেবেন। খেয়াল করুন, তার মানে কি? পণ্যের দাম বাড়ালে তো কনজিউমারের কাছেই যাবে। উনি তো, সরকারের উদ্দেশ্য ছিল ব্যক্তির আয় থেকে নেওয়া, যে এই ব্যক্তি হয়তো সারা বছরে হয়তো দেখা গেছে উনি 10 লাখ টাকা ইনকাম করেন অথবা 5 লাখ টাকা ইনকাম করেন, যাই হোক একটা ইনকাম করেন, তো সেই ইনকামের উপরে একটা মিনিমাম একটা ট্যাক্স সরকার আদায় করবে। কিন্তু বাস্তবে কি হবে? ধারণা করা, যেটা আমরা অতীতেও দেখেছি, যেভাবে সরকার আদায় করুক সেটি কনজিউমারের উপর যায়। তো সরকারের উদ্দেশ্য ছিল, একটা তো ভ্যাট আছেই, ভ্যাট কিন্তু সরাসরি কনজিউমারের কাছ থেকেই যায়। এখন ট্যাক্সটা সরকারের উদ্দেশ্য হচ্ছে ওই ব্যবসায়ীর কাছ থেকে আদায় করবে, কিন্তু এটা বাস্তবে পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। এই যে আপনি যে পয়েন্টটা বললেন যে এনবিআরের উদ্দেশ্য ছিল ব্যবসায়ীর মুনাফা থেকে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে ট্যাক্স হিসেবে নেওয়া, কিন্তু এখন যে সিস্টেম এনবিআর করলো তাতে এটা ভোক্তার কাঁধে যাবে। তো এনবিআরের কর্মকর্তারা কি এই জিনিসটা জানেন না বা বুঝেন না, নাকি তারা হচ্ছে যে সহজ পন্থা, যে আমি তো প্রতিটা দোকানে যায় ভাই তোমার কত প্রফিট, ওখান থেকে আমাকে এত % ট্যাক্স দাও, এটা আমি নিতে পারবো না, সেই কারণে আমি ভোক্তার উপরেই চাপিয়ে দিলাম, যে কোনোভাবে এনবিআর টাকা পাইলেই হলো, ব্যাপারটা এরকম হয়ে গেল কিনা? ব্যাপারটা আপনি যদি বলেন যে প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে যা হবে তা এরকমই হবে। অর্থাৎ এনবিআরের হিসাব হচ্ছে 5 থেকে 6 হাজার কোটি টাকা এর মাধ্যমে বছরে আসবে। তার মানে আপনি ধরে রাখেন যে 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা যেটা ব্যবসায়ীদের কাছ থেকে আসার কথা, ব্যবসায়ীদের আয়ের উপরে, সেটি আসলে যেটা হবে ওই কনজিউমারের পকেট থেকে আসবে। তার মানে কনজিউমারের উপরে পণ্যের দামের একটা প্রেশার আসলে আসতে যাচ্ছে। এবং এটি কিন্তু স্বাভাবিকভাবেই এনবিআরের সক্ষমতার ঘাটতির কারণেই এটি হচ্ছে। এনবিআরের যদি সক্ষমতা থাকতো, আপনি প্রত্যেকে কী পরিমাণ বিক্রি করে, কী পরিমাণ বছর শেষে আয় করে, সেটি এনবিআর বের করা তাদের দায়িত্ব, যে এই একটা প্রতিষ্ঠানে এত বিক্রি করছে, তার
সারা বছরে এত আয় হচ্ছে, উনি ফাঁকি দিচ্ছেন, উনি ট্যাক্স দিচ্ছেন না। কিন্তু সেটা না করে এনবিআর কী করছে, ডিলারদের মাধ্যমে টাকাটা আদায় করবে। তো ডিলারদের মাধ্যমে আদায় করলে তারা যে কাজটা করবেন, তারা তো পণ্যের দামের সঙ্গে ডিলার খুচরা ব্যবসায়ীর কাছ থেকে আদায় করবে। খুচরা ব্যবসায়ী মনে করবে যে না, আমি ওই যে টাকাটা ওনার কাছ থেকে এক্সট্রা নেওয়া হচ্ছে, উনি মনে করবেন যে উনি ওই দামেই পণ্য কিনেছেন। অর্থাৎ ধরুন যদি প্রতি 5,000 টাকায় 10 টাকা ওনাকে বাড়তি দিতে হয়, উনি মনে করবেন যে উনি ওই বাড়তি 10 টাকায়, মানে 5,010 টাকায় উনি পণ্য কিনেছেন। তো আলটিমেটলি এনবিআর যে উদ্দেশ্য ছিল ট্যাক্স আরোপ করা, প্রত্যক্ষ কর, সেটি আসলে পরোক্ষ কর হয়ে যাচ্ছে। এটি আসলে কনজিউমারের উপরে চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। আমরা একদম শেষ সময় চলে আসছি। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো যে আমাদের দেশে অনেক আইটেম আছে যেগুলি আসলে কোনো কোম্পানি থেকে বা ডিলারের মাধ্যমে হচ্ছে বাজারজাত করা হয় না, যেমন কৃষি পণ্য। তারপরে হচ্ছে আপনার হলো টেইলার্স বা টেইলারিং, যে আমি হচ্ছে হয়তো 3 পিস কিনে আমি সেখানে বানাইতে দিলাম। তো এই ধরনের দোকানদারদের উপরে তো এটা আরোপ হওয়ার কোনো আশঙ্কা নেই, যেহেতু তারা কোনো কোম্পানির প্রোডাক্ট ডিলারের মাধ্যমে এনে বিক্রি করে না। বা এই যেমন চালের উপরে কোনো ধরনের হচ্ছে ব্যাড ট্যাক্স নেই। এখন চাল তো হচ্ছে অনেক বড় বড় কোম্পানি এখন ডিলারের মাধ্যমে বিক্রি করে, তো তাহলে চালের মূল্যের ক্ষেত্রেও কি? হ্যাঁ, এখন যেটা দেখা যাচ্ছে, কারণ এটিকে তো আইডেন্টিফাই করাও কঠিন হবে। ধরুন আপনার কারো কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করলে ওখানে হয়তো 5,000 টাকা বা 4,000 3,000 টাকার হয়তো চাউল বিক্রি করলো। চাউলের উপরে তো সরকার ভ্যাট ট্যাক্স এসব দিতে চায় না। এটি কিন্তু হচ্ছে খোলা চাউল। এখানে আবার কথা, মানে আপনি যখন কেউ খোলা চাল কিনবে সেটার উপরে ভ্যাট নেই, কিন্তু আপনি যদি প্যাকেটজাত করে কোনো পণ্য বিক্রি করা হয়, সেটি চাউলও যদি হয়, সেটির উপরে কিন্তু আবার ভ্যাট আছে। তো এখন সরকার যদি এইভাবে এই চাউলও যদি কোথাও এইভাবে এরকম প্যাকেটজাত হয়ে যায়, সেটাও এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে সেটির উপরেও, তাহলে সেটির উপরে মানে প্রথমেই এটা পরিষ্কার করি, সরকারের টার্গেট বা সরকারের বক্তব্য হচ্ছে এটি আসলে ওই ব্যবসায়ীর আয়ের উপরে কর আগাম নিচ্ছে, অ্যাডভান্স নিয়ে নিচ্ছে। তো কিন্তু আমরা এখন যেভাবে দেখছি বাস্তবে যেটি ঘটতে পারে, সেটি হলো মাঠ পর্যায়ে এই পণ্যের এক ধরনের পরোক্ষ করার মতো পণ্যের দামের সঙ্গে এটি যুক্ত হয়ে যেতে পারে, এটি অন্য যে কোনো পণ্য। এবং আরেকটা বিষয় বলে রাখি যে ওষুধ, বাংলাদেশে কিন্তু লাখ লাখ রিটেইলার আছে ওষুধ যারা বিক্রি করে। এই ওষুধগুলা কোম্পানির নিজস্ব লোকজন অথবা ডিলার পয়েন্ট যেভাবেই হোক যায়, তারাও কিন্তু এই যে ট্যাক্সের কথা আমরা বলছি, সেই ট্যাক্সের মধ্যে কিন্তু তারাও আসবে। তার মানে হচ্ছে ঘুরে ফিরে যেভাবেই সরকার যদি 2 টাকা বাড়তি আদায় করে, এই 2 টাকা ওই ব্যবসায়ী উনি নিজে দেবেন না, উনি এটা আসলে কনজিউমারের কাছ থেকে 2 টাকার জায়গায় হয়তো 20 টাকা বা কোনো ক্ষেত্রে 200 টাকা নেবে। এইটার আশঙ্কা আছে যে সরকার হয়তো 5,000 কোটি টাকা আদায় করলো ব্যবসায়ীদের কাছ থেকে এই পন্থায়, হতে পারে ভোক্তার পকেট থেকে ব্যবসায়ীরা 10,000 কোটি টাকা কেটে নিল বা আরও বেশি নিতে পারে। তো এই আশঙ্কাও আছে। ফলে আসলে সরকারকে ওই সক্ষমতা বাড়াতে হবে যে যাতে যিনি কর মানে যোগ্য আয় করেন, যিনি আয় করেন তার উপরে যাতে আদায় করা যায়, উনি ফাঁকি দিলে সেই ফাঁকি যাতে উদ্ঘাটন করা যায়। কিন্তু সরকার যে প্রক্রিয়ায় যাচ্ছে, এই প্রক্রিয়া আসলে কতটুকু উনি ভোক্তাকে স্বস্তি দিতে পারবেন, এটা এখনই বলা মুশকিল। এবং আরেকটা বিষয় আছে, দেখেন সরকারের কিন্তু বক্তব্য হচ্ছে বছর শেষে কেউ যখন এই যে টাকাটা অ্যাডভান্স দিয়ে দেবে কোনো খুচরা ব্যবসায়ী, উনি হিসাব করে ওটা যদি ফেরত পাওয়ার যোগ্য হন, উনি রিফান্ড পাবেন। হয়তো রিফান্ডও কেউ নিবে বা নিতে পারবে, অথবা দেখা গেছে অনেকে হয়তো পারবে না, যেহেতু টিআইএন নেই। আর কর জালে অনেকে ভয়ে আসতেও চায় না, ফলে টিআইএন নিতেও চায় না। ওই দেখা গেছে সরকার যে রিটেল পয়েন্টে যে ট্যাক্সটা নিচ্ছে, উনি ওটাকে ওনার ওই উনি এটাকে খরচ হিসেবেই দেখিয়ে দেবেন এবং পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত করবেন। আলটিমেটলি সরকারের উদ্দেশ্য ভালো হলেও যে প্রক্রিয়া বাস্তবায়ন করতে যাচ্ছে, এটি পণ্য মূল্য বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে জানলাম যে আসলে সরকার যে উদ্দেশ্য করতে চাচ্ছিল তার ইম্প্যাক্ট আসলে মাঠে যে এটা ভিন্ন রকম হতে পারে এবং হওয়ার আশঙ্কাটাই বেশি। কারণ আমরা আমাদের দেশের ব্যবসায়ীদের সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে যে তারা পাইকারি বাজারে কোনো কিছুর দাম 1 টাকা বাড়লে তারা হচ্ছে খুচরা পর্যায়ে এটা 5 টাকা বেড়ে যায় এবং দাম বাড়বে এরকম মনে করলেই হচ্ছে যে আমরা প্রায়ই দেখি যে বাজারে তেল থাকে না, কারণ তাদের কাছে মেসেজ থাকে সামনে দাম বাড়তে পারে, ফলে তারা এটা মজুত করে রাখে, বিক্রি করে না। তো এই ধরনের ব্যবসায়ীরা নিশ্চয়ই এই যে এনবিআর যে 1000-এ 2 টাকা করে তাদের কাছ থেকে নেবে, এই 2 টাকা এবং তার সাথে আরও অনেক বেশি টাকা যোগ করে হয়তো তারা ভোক্তাদের পকেট কাটবে। কিন্তু রিয়াদ যেটা বলছিলেন যে
এনবিআর এর উচিত হলো যে যে ব্যক্তি আয় করে তার কাছ থেকে হচ্ছে হলো করটা আদায় করা সরাসরি। উনি এনবিআর দোকানদারদের কাছ থেকে কিভাবে ট্যাক্স নেবেন সেই পন্থা এনবিআর আসলে বের করা উচিত, দীর্ঘমেয়াদে হলেও, এবছর না পারলেও আগামী 5 বছর পরে হলেও সেটা অবশ্যই করতে হবে। না হলে এভাবে নানান কায়দায় নানান নামে হচ্ছে নানান জনের কাছ থেকে এনবিআর কর নেবে, কিন্তু সেটা আলটিমেটলি হচ্ছে ভোক্তাদের উপরে যাবে। এটা কখনোই কাম্য নয়। সরকার বাজেট প্রণয়ন করছে, তাদের আয় বাড়ানোর চাপ আছে, কারণ ব্যয়ের অনেক চাপ রয়েছে। ফলে এনবিআর হচ্ছে সুযোগ খুঁজতেছে কোথা থেকে কীভাবে টাকাটা নেওয়া যায়, কিন্তু সেই নিতে যেয়ে যদি দেশের দরিদ্র জনগোষ্ঠী আরও বড় ধরনের চাপে পড়ে, সেটাও কিন্তু আবার সরকারের কাম্য নয়। তো সব দিক মিলে আমরা আশা করব যে আগামী বাজেট বিএনপি সরকারের প্রথম বাজেট, এবং তারা 19 বছর পরে একটা জাতীয় বাজেট দিচ্ছে। এই বাজেটটা জনবান্ধব হবে, জনগণকে হচ্ছে জিম্মি করে কোনোভাবেই সরকার টাকা নেবে না, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।